দূষণের মাত্রা ছাড়িয়ে শীতলক্ষ্যার পানি হয়ে পড়েছে শোধনেরও অযোগ্য। রাজধানীতে পাইপলাইন দিয়ে এই পানি সরবরাহ করছে ওয়াসা। পাশার পানি সব খারাপ, পানি খাইতে পারে না, গন্ধ করে, দুর্গন্ধ করে। পানি যদি খাওয়া যেত পাম্পে কেউ আসতো না। চাহিদা মেটাতে পদ্মা ও মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ, এটি স্থায়ী সমাধান নয় বলছেন গবেষকরা। আপস্ট্রিমের রিভারের যদি পলিউশন কন্ট্রোল না করেন তাহলে ডাউনস্ট্রিমে তো বেশি দিন থাকবে না। সোর্স ওয়াটারের পলিউশন যদি কন্ট্রোল না করি আমরা ডেফিনেটলি সংকটের মধ্যে পড়ব। আমরা আশাবাদী যে কোনো একদিন হয়তো বুড়িগঙ্গা দূষণমুক্ত হবে এবং সেই দিন আমরা বুড়িগঙ্গা থেকেই পানি আনবো। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি ফারজানা মোমো। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে গেছে আসবাবপত্র সহ বই খাতাও। অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের। চট্টগ্রামের দেওয়ান বাজারে আবাসিক মাদ্রাসা ভবনে বিস্ফোরণে দগ্ধ 4। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি, দুজনের অবস্থা আশঙ্কাজনক। অনুগত নির্বাচন কমিশনার নিয়োগ দিতে দলীয় লোকদেরকে নিয়ে সার্চ কমিটি গঠন করেছে সরকার। অভিযোগ বিএনপির, বিতর্ক সৃষ্টি করতেই এই প্রশ্ন, বলছে আওয়ামী লীগ। অবৈধভাবে বসবাসকারীদের বহিষ্কারের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাঙালিরা। মুসলিম দেশ থেকে অভিবাসী প্রবেশে কড়াকড়ি আরোপের আশঙ্কা। ঢোলের বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে আদিবাসী সাংস্কৃতিক উৎসব। শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দূষিত হয়ে পড়েছে যে তার শোধন করতে পারছে না সায়দাবাদ পানি শোধনাগার। এতে প্রতিদিন রাজধানীতে ছড়িয়ে পড়ছে নোংরা ও দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পানি। বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। এই পরিস্থিতিতে ওয়াসা শীতলক্ষ্যার পরিবর্তে পদ্মা ও মেঘনার পানি আনার উদ্যোগ নিলেও তা স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন গবেষকরা। তারা বলছেন, ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া না হলে অদূর ভবিষ্যতে পানি সংকট ভয়াবহ আকার ধারণ করবে। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখে পানি, কিন্তু এই পানি যখন দূষিত হয়ে পড়ে ডেকে আনে মরণ। তাই ঝুঁকি এড়াতে প্রতিদিন এভাবেই সরাসরি ওয়াসার পাম্প থেকে পানি সংগ্রহ করে রাজধানীর বাসাবো, খিলগাঁও, গোপীবাগ সহ বেশ কয়েকটি এলাকার মানুষ। বাসাবাড়িতে পাইপলাইনে সরবরাহ করা পানির মান নিয়ে বিস্তর অভিযোগ তাদের। পাশার পানি সব খারাপ, লাইন খারাপ, পানি খাইতে পারে না, গন্ধ করে, দুর্গন্ধ করে। পানি যদি খাওয়া যেত পাম্পে কেউ আসতো না। ঢাকা জনবহুল এক ব্যস্ত শহর। এই বিপুল সংখ্যক মানুষের মোট চাহিদার ৭৮% পানি ভূগর্ভ থেকে উত্তোলন করে যোগান দেয় ঢাকা ওয়াসা। শীতলক্ষ্যা নদীর পানি শোধন করে সরবরাহ করা হয় বাকি ২২%। বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকার চারপাশের নদীর পানি নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করছেন একদল গবেষক। তারা বলছেন, অতি দূষণের কারণে শীতলক্ষ্যার পানি আর শোধন করতে পারছে না সায়দাবাদ শোধনাগার। ফলে প্রতিদিন পাইপলাইনে রাজধানীর বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে অস্বাস্থ্যকর পানি। এটা যে দূষণ মাত্রাটা প্লান্ট ক্যাপাসিটির ঊর্ধ্বে, রিমুভাল ক্যাপাসিটি, এটা এক্সিড করে গেলে সেটা আর বেশি দিন সাস্টেইন করতে পারবে না। গবেষণার তথ্যমতে দূষণের কারণে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ সহ ঢাকার আশপাশের ৬টি নদীর পানি শোধনের অযোগ্য হয়ে গেছে। এসব নদীর পানিতে অক্সিজেনের মাত্রা ক্রমেই শূন্যের কোঠায় নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক হারে বাড়ছে অ্যামোনিয়া, আর্সেনিক, নাইট্রেট, সালফেট, ফসফেট, ক্যাডমিয়াম ও মার্কারি সহ বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি। বাস্তবতা বিবেচনায় নিয়ে শীতলক্ষ্যার পানি শোধন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। চাহিদা মেটাতে মেগা প্রকল্পের আওতায় পদ্মা ও মেঘনার পানি আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার পাশে 4টা অপূর্ব সুন্দর নদী থাকা সত্ত্বেও কিন্তু আমরা পদ্মা থেকে পানি আনছি। কেন? আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দূষণ। তবে আমরা আশাবাদী যে কোনো একদিন হয়তো বুড়িগঙ্গা
দূষণমুক্ত হবে এবং সেই দিন আমরা বুড়িগঙ্গা থেকেই পানি আনবো। এইটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আপস্ট্রিমের রিভারের যদি পলিউশন কন্ট্রোল না করেন তাহলে ডাউনস্ট্রিমে তো বেশি দিন থাকবে না। সোর্স ওয়াটারের পলিউশন যদি কন্ট্রোল না করি আমরা ডেফিনেটলি সংকটের মধ্যে পড়ব। এরপরও 2021 সাল নাগাদ মোট চাহিদার 70% নদীর পানি ও মাত্র 30% ভূগর্ভস্থ পানি সরবরাহের লক্ষ্য রয়েছে ওয়াসার। 2050 সাল নাগাদ ঢাকা মহানগরীর জনসংখ্যা 2.25 কোটি ছাড়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সেই সময়ে সুপেয় পানির চাহিদা মেটাতে এখনই এই নদীগুলোকে কাজে লাগানোর বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন তারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। লাগাম ছাড়া দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় 2013 সালে প্রণয়ন করে দক্ষিণ এশিয়ার প্রথম ইটভাটা সংক্রান্ত আইন। প্রণয়নের 3 বছর পরেও এই আইন বাস্তবায়নে নেই কোনো উদ্যোগ। এদিকে উন্নয়নের স্বার্থেই বর্তমান প্রেক্ষাপটে ইট তৈরি বন্ধ করে দেওয়াও সম্ভব নয়। ফলে বৈধ আর অবৈধতার দোলাচলে রয়েছে দেশের ভাটাগুলো। এজন্য সরকারের সিদ্ধান্তহীনতাকে দুষছেন পরিবেশবিদরা। ইটভাটার জীবন নিয়ে শাতিলা শারমিনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। বিদেশি দাতা সংস্থা বা ব্যক্তি উদ্যোগে তৈরি এ ধরনের হাইব্রিড ইটভাটা দেশে হাতে গোনা। এ প্রযুক্তিতে চুল্লির ধোঁয়া বাতাসে ছড়ায় না, ফলে দূষণের মাত্রা উঁচু চুল্লির জিগজাগ ভাটার থেকে অপেক্ষাকৃত কম। এখানে ইট তৈরিতে ব্যবহার করা হয় মেশিন, তাই শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিও তুলনামূলক কম। আর উৎপাদন চলে পুরো বছর জুড়ে, ফলে 6 মাসের মৌসুমী শ্রমিকের মতো অনিশ্চয়তায় থাকেন না এখানে কাজ করা শ্রমিকেরা। এখনো এটাকে ইট ভাটা বলা হয়, বাট এটা একটা ইন্ডাস্ট্রি। ওই জমি কাটা যাবে না, এইটা করা যাবে না, এত কিছু থাকে। নইলে একটা প্রপার গাইডলাইন দেওয়া হোক। দেশে কেন ব্যাপক হারে বিনিয়োগ হয়নি এ ধরনের উন্নত ভাটায়, এর উত্তর মিলবে ইট প্রস্তুত ও ভাটায় স্থাপন আইন 2013-তে। আইনে কয়েকটি পদ্ধতির ভাটা তৈরির নির্দেশনা রয়েছে। উঁচু চিমনি জিগজ্যাগ পদ্ধতির কথা যেমন বলা হয়েছে, তেমনি উন্নত প্রযুক্তির হাইব্রিড বা টানেলের মতো ভাটার কথাও আছে। ফলে অপেক্ষাকৃত কম খরচে অধিকাংশ ভাটা মালিকই তাদের ভাটাকে উঁচু চিমনিতে রূপান্তর করে। আগে ছিল হাওয়া ভাটা, ওটা চেঞ্জ হইলো, ওখানে জিগজ্যাগ এটাও চালু রইলো। অনেক সরকার নেক্সটে কি পরিবর্তন তা জানি না। জিগজ্যাগ করতে 50 লাখ থেকে 70 লাখ টাকা খরচ গেছে। আবার পরে দিয়ে এটা চলবে না, আরো কাইন্ড করতে হচ্ছে। বাংলাদেশে উন্নত প্রযুক্তির হাইব্রিড ইটভাটা রয়েছে 71টি, আর টানেল ইটভাটার সংখ্যা 40টি। এছাড়া যে উন্নত ইটভাটাগুলো রয়েছে, সেই ইটভাটাগুলো কিন্তু এখনো পর্যন্ত বায়ু দূষণের জন্য দায়ী। আর এই বায়ু দূষণ কমাতে হলে সবচেয়ে আগে যেটি প্রয়োজন তা হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কি ধরনের ইটভাটা স্থাপন করা হবে তা সরকারের পক্ষ থেকে একটি শক্ত দিক নির্দেশনা। আপনি এর করেন, জিগজ্যাগ করেন আর টানেল ক্লিন করেন এবং অটো করেন, যেটাই করেন। এখন মূল সমস্যা যেটা বাড়ছে সেটা হলো মাটি নিয়ে। তো এখন তারা বলতেছে একদিকে যে আপনি উন্নত মানের করেন, ক্লিন করেন, আবার বলতেছে মাটি ইউজ করা যাবে না। তাহলে এটা কেমন হয়ে গেল? কন্ডিশন হয়ে গেল না? পরিবেশ আইনজীবীরাও দুষছেন বর্তমান আইনের দুর্বলতাকে। সরকার বলছে মাটি দিয়ে ইট প্রস্তুত করা হবে না, অন্যদিকে সরকার যেগুলোকে আধুনিক বলছে সেগুলো আসলে মাটি দিয়েই ইট প্রস্তুত করবে, বরং সেই ইটগুলো প্রস্তুত করতে আরো বেশি মাটির প্রয়োজন হবে। ফলে সরকারের সিদ্ধান্তহীনতা এখানে একেবারেই স্পষ্ট। ধাপে ধাপে পদ্ধতির পরিবর্তন না এনে একবারেই মাটি ছাড়া ইট তৈরির পরিকল্পনার দাবি পরিবেশবিদদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতরাতে কে বা কারা আগুন লাগিয়ে দিলে বিদ্যালয়টির অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্রই পুড়ে ছাই হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ার পর এখন শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে ছাত্রছাত্রীরা। তবে ঘটনা তদন্তে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওবায়দুল ইসলামের ছবি এবং হেদায়েতুল ইসলাম বাবুর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রিয় স্কুলের ধ্বংসাবশেষের সামনে শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের বুক ফাটা কান্নায় ভারী হয়ে ওঠে কুন্ডেরপাড়া চরের আকাশ বাতাস। গতকাল বৃহস্পতিবার দিনভর নেচে গেয়ে আনন্দ উল্লাস করে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দিয়ে বাড়ি ফিরে শিক্ষার্থীরা, কিন্তু গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনের সব পুড়ে ছাই হয়ে যায় স্কুলের বই, সার্টিফিকেট, আসবাবপত্র ও অবকাঠামো। অনিশ্চিত হয়ে পড়ে শত শত শিক্ষার্থীর জীবন। কামারজানি ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আলোকবর্তিকা হয়ে পিছিয়ে পড়া ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের ছেলে মেয়েদের জন্য শিক্ষার আলো ছড়াচ্ছিল। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার আলোকে যারা ভয় পায় তাদের পক্ষেই এমন তাণ্ডব সম্ভব। শিক্ষা হলো বিকশিত হোক, প্রসার লাভ করুক, যারা চায় না এইরকম একটা গোষ্ঠী এইটা যে করছে, এটা
এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে এই চরের শিক্ষাকে তারা নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছে, এটাই আমি মনে করি। এই অপরাধের সাথে জড়িত আমরা চাই খুব দ্রুত গতিতে তাদেরকে তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসা হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেফতার ও শিগগিরই বিদ্যালয়টি চালু করার আশ্বাস দেন। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর স্বার্থহানি হয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটেছে, সম্পূর্ণ সময়ে বের করবো এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। 2003 সালে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র কুন্দেরপাড়া চরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। বিদ্যালয়টিতে চরাঞ্চলের 600 ছেলে মেয়ে পড়াশোনা করে। সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রামের বাকুলিয়ায় বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানিয়েছেন সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার ভোর 5:30টার দিকে বাকলিয়া ডিসি রোড এলাকার নিরাপদ আবাসিক এলাকার মাদ্রাসা ভবনের 3য় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপর ভবনের 3য় এবং 4র্থ তলায় আগুনও ধরে যায়। এই ঘটনায় 2 ভাই বোন ও দাদি সহ 4 জন দগ্ধ হন। বিস্ফোরণের ফলে ভবনটির বিভিন্ন অংশ ভেঙে যায়। দেখলাম যে 3 তলার দিকে আগুন করতেছে। 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত যে জানালাগুলো আছে ওই জানালাগুলোর মধ্যেও দেখতেছি ভেঙে গেছে, অটোমেটিকলি ভেঙে গেছে। এই বেডরুমে ছিল আমাদের মামা মামি ছিল, ওনারা আহত হয়, মামার হাত পুড়ে যায়। চারিদিকে ধোঁয়া আর আগুনের ঝিলি, রুম পুরো আন্ধার হয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি 4 জনের মধ্যে ইফতি এবং তার দাদি ছমুদা খাতুনের শরীরে শতভাগই পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। 2 জনের অবস্থা হচ্ছে 100% বার্ন, আর একজন হচ্ছে 25% এই মুহূর্তে আছে, কিন্তু আরো বাড়তে পারে ওনার। মূলত জেলার আনোয়ারা উপজেলার রায়পুরা গ্রামের মাদ্রাসা আরাবিয়া খাইরিয়া অরফানেজের অঙ্গ প্রতিষ্ঠান ছিল 6 তলা এই মাদ্রাসা ভবনটি। এই অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর কারণ অনুসন্ধান করছে। আমরা সত্যটা জানতে যাচ্ছি এবং কাউকে যেন হেনস্থ করতে না হয়, এটা হেনস্থ হতে না হয়, আমাদের পক্ষে হোক, ভাড়াটি হোক বা অন্য কেউ হোক। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে, সকাল থেকে শুনলাম। গ্যাসের এক্সপ্লোশন থেকে এটা ঘটছে, আদার্স কোনো আলামত আমাদের কাছে এখনো নাই। তথাপিও আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের অন্যান্য টিমগুলো, এক্সপার্টাইজ টিমগুলো দিয়ে আমরা সবগুলো পরীক্ষা করাবো। মোতালেব নামে এক প্রবাসী 3য় তলার কক্ষটি ভাড়া নিয়েছিলেন, তবে ঘটনার সময় তিনি এবং তার স্ত্রী বাসায় ছিলেন না। সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময়ে আরো থাকছে। পাবনার সুজানগরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 3। দুর্ঘটনা কবলিত ট্রাকে ছিল বৈদ্যুতিক সরঞ্জাম। এবং বগুড়ার হাট বাজারে আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা বিপাকে। মড়কে ফলন কম হওয়ার পাশাপাশি মূল্য না পাওয়ায় উঠছে না উৎপাদন খরচই। আগামী নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দলীয় ও অনুগত ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে বলে দাবি বিএনপির। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গঠিত সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কমিটি দিয়ে কখনোই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আমি পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করেনি, এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এমন একটি সার্চ কমিটির মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিগণ আগামী নির্বাচন কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্য হবেন, এমনটা আশা করা বাতুলতা। আমরা এই ঘটনার মাধ্যমে আগামী নির্বাচনকে প্রভাবিত করবার সরকারি ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে হুঁশিয়ার হতে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্যই বিএনপি সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর মিরপুরের 14 নম্বরে এক আলোচনায় তিনি আরো বলেন, ভুল রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই অহেতুক নির্বাচন কমিশন নিয়ে কথা চালাচালি না করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে তারা একটি নির্বাচন কমিশনের কয়েকজনের নামের তালিকা তৈরি করে দেবেন, যে তালিকা তারা সুপারিশ করবেন মহামান্য রাষ্ট্রপতিকে। মহামান্য রাষ্ট্রপতি সেই সুপারিশের মধ্য থেকে একটি নির্বাচন কমিশন গঠন করবেন। এখানে এদের পছন্দ অপছন্দে কি আছে? বিএনপির পক্ষ থেকে আজকে এগুলো বলা হচ্ছে, তাদের আসলে এই সার্চ কমিটি বা এগুলো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে
নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য তাদের প্রথম থেকেই একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য নিয়ে তারা এই ধরনের কথা বলে যাচ্ছেন। বিএনপি নেতৃত্বের কাছে অনুরোধ করব, আপনারা হয়তো এই নির্বাচন কমিশন নিয়ে কথা চালাচালি করে বিভ্রান্ত আপনারা করার চেষ্টা করেন না। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ঢোল, বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে আদিবাসী সাংস্কৃতিক উৎসব। বৈচিত্র্য বহুত্বের ঐক্য টানে এসো মিলে সর্বপ্রাণে এবারের উৎসবের প্রতিপাদ্য। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আদিবাসী নেতা সন্তুলার মা এই উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ অন্যান্যরা। পাহাড়ি নাচ আর ঢোলের বাদ্য সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। শুরু হয়েছে 2 দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব। বিভিন্ন ধরনের লোকাচার ও ঐতিহ্যগত বিষয়াদি তুলে ধরছেন আদিবাসী শিল্পীরা। সাঁওতালি নাচ, বাঁশি, গ্রিকা, জুম নাচ ও ঐতিহ্যবাহী ডোম নাচ সহ থাকছে নানা আয়োজন। এখন তো আমরা পাহাড়ি বাঙালি বাই তার সাহায্যে আমরা যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। বাঙালি ও আদিবাসীদের সংস্কৃতির মেলবন্ধন সৃষ্টি করতেই এই আয়োজন। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আদিবাসীদের সাংস্কৃতিক উন্নয়নের বিকাশে কাজ চলছে। আদিবাসী সমাজ বিলুপ্তির দ্বার প্রান্ত না, তারা দ্বার অতিক্রম করতে বাধ্য হয়েছে। আজকে এই বাস্তবতায় এই আহ্বান নিঃসন্দেহে আমাদের আদিবাসীদেরকে আরো উজ্জীবিত করে। আমরা যেমন নিজ নিজ বৈশিষ্ট্য সংরক্ষণ করতে চাই, তার লালন পালন করতে চাই, তেমনি সামগ্রিকভাবে উন্নয়নের ধারাতেও তাদের সম্পৃক্ত করতে চাই। উৎসবে বাঙালি ছাড়াও সমতল ও পাহাড় মিলিয়ে 45টিরও বেশি আদিবাসী গোষ্ঠী শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে তুলে ধরবেন তাদের ঐতিহ্য। বৈচিত্র্য বহুত্বের ঐক্য টানে এসো মিলি সর্বপ্রাণে এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে আদিবাসী সাংস্কৃতিক উৎসব বাঙালি ও আদিবাসীদের মধ্যকার সম্পর্ককে আরো বেশি মজবুত করবে বলে প্রত্যাশা আয়োজকদের। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। শীতের একেবারে শেষ প্রান্তে এসে অপরূপ সাজে সেজেছে পর্যটন স্পট রাঙামাটির সাজেক ভ্যালি, যেখানে পাহাড় মেঘের লুকোচুরি খেলায় দেখা মেলে অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের। মেঘের ভেলা ভেসে বেড়ানো পাহাড় ঘেরা সাজেক ভ্যালি নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের শেষে, দেখার আমন্ত্রণ রইল। উৎসব বই পড়াকে কেন্দ্র করে, আছে পুরস্কারও, তবে তা ক্লাসের কোনো বই নয়। গল্প, কবিতা আর উপন্যাস পড়ুয়াদের এক বিশাল মিলন মেলা রাজধানীর বুকে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আয়োজনে ঢাকা মহানগরীর 111টি বিদ্যালয়ের 5,500-এরও বেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এই পড়ুয়ারা একাগ্র চিত্তে পুরো বছর জুড়ে পড়েছে নানা ধরনের বই। কল্পনা আর মুগ্ধতার এক আনন্দময় জগতের খোঁজে বাবা মায়ের হাজারো শর্ত মানতে কষ্ট হয়নি তাদের। বাবা মা কিছু শর্ত জুড়ে দেয় সব সময়কার মতো। আউটার বইগুলোতে আমরা কল্পনা খুঁজে পাই, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল সাথে দেখা করতে পারছি, এটা অনেক বড় একটা চান্স। এমন একাগ্রতাকেই পুরস্কৃত করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের বরেণ্য ব্যক্তিরা। তরুণ এ প্রাণের মেলায় এসে মিশে গেছেন দেশের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরাও। কোনো কষ্ট নাই, কারণ আমি জানি যে প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে প্রত্যেকটা মেয়ে ছেলে এখানে পুরস্কার পাবে। মানুষ সোর্স মানে কি? কোন মানুষ সোর্স? আলোকিত মানুষ। এই সমস্ত স্বপ্ন আমি পেয়েছিলাম বই থেকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? 2016 শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল থেকে প্রায় 40,000 ছাত্রছাত্রী বই পড়া কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে সেরাদের দেওয়া হয় পুরস্কার। অভিভাবক ও শিক্ষকেরা জানালেন প্রতিদিনই বাড়ছে শিশু কিশোরদের বই পড়ার আগ্রহ। আমরা এর কাছ থেকে বই ধার করে পড়েছি, নিজেদের কাছে ছিল পড়েছি। তারা পিডিএফ এ বই পড়তে পারছে, তারপরে কিন্ডেলে বই পড়তেছে, এটা অনেক বেনিফিশিয়াল। প্রচুর আগ্রহ বাচ্চাদের বাইরের বইটা পড়ার প্রতি। কাগজের বইয়ের সাথে উন্নত প্রযুক্তির মিশেল বর্তমানের ক্ষুদে পড়ুয়াদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলেও মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
দুপুরের সময় আরো থাকছে। হাল সিটির কাছে 2-1 গোলে হারলেও 2 লেগ মিলিয়ে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। কোপা দেল রেতে রিয়াল সোসিয়েদাদকে 5-2 গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে 3 জন নিহত হয়েছেন। সকালে সুজানগর উপজেলার চরগোবিন্দু এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে পাবনা যাচ্ছিল ট্রাকটি। সুজানগরের চরগোবিন্দপুর বাজারের কাছে পৌঁছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে ঘটনাস্থলেই চালক চাঁদপুরের আরিফ হোসেন, বরিশালের মুলাদির পারভেজ হোসেন ও গোপালগঞ্জের বিপ্লব নামে 3 জন নিহত হন। খবর পেয়ে মাধবপুর হাইওয়ে পুলিশকে নিহতদের লাশ উদ্ধার করে। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কাজল, ফয়সাল, আজকে বাণিজ্য মেলার যে 27তম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেক্ষেত্রে আজকে কিন্তু সকাল থেকে যেটা আমরা জানিয়েছিলাম যে উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখছি। সেক্ষেত্রে সকাল থেকেই কমপক্ষে প্রতি মিনিটে কিন্তু এখন আমরা আর একটা বলতে চাই যে 500 লোক কিন্তু প্রতি মিনিট এরকম প্রবেশ করছে মেলা প্রাঙ্গণে। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে মেলা প্রাঙ্গণে এখন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ অবস্থা এখন বিরাজ করছে, যেটি সকালে কিন্তু একটু হলো ফাঁকা ছিল, কিন্তু এখন পরিপূর্ণ কানায় কানায় বিরাজ করছে। এক্ষেত্রে স্টলগুলোতে কিন্তু প্রতিটি স্টলে কিন্তু ভিড় আরো বেশি, যেখানে প্রতিটি মানুষ কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না, এমন অবস্থা বিরাজ করছে। এবং আমি ক্রেতাদের সাথে এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা আমাকে জানিয়েছেন যে আজকে যেহেতু ছুটির দিন, এছাড়া মেলা বৃদ্ধি হবে কিনা আগামী শুক্রবার পর্যন্ত সেটিও তারা এখনো বলতে পারছেন না এবং জানেন না, যে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। সেক্ষেত্রে ছুটির দিন হিসেবে তারা কিন্তু তাদের দর্শনীয় হিসেবে, দর্শক হিসেবে আসা কিংবা ক্রেতা হিসেবে আসা কিন্তু আজকে কিন্তু তাদের ছুটির দিন হিসেবে তারা আসছে। সেক্ষেত্রে তাদের স্ব পণ্যে যে পণ্যের জন্য তারা নির্দিষ্ট পণ্যের জন্য এসছেন মেলায়, সে পণ্যগুলো তারা দেখছেন এবং কিনছেন। এবং সেক্ষেত্রে আমরা আগে যেটা জানিয়েছিলাম যে সকাল থেকে কিন্তু গৃহস্থলী পণ্য এবং মোবাইল কোম্পানি এছাড়া ইলেকট্রনিক্স পণ্য যেগুলো স্টল আছে সেগুলো কিন্তু ভিড় কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন কিন্তু সার্বিকভাবে সবগুলো পণ্যে অর্থাৎ যে স্টল আছে সে সবগুলো স্টলে কিন্তু নির্দিষ্ট যে ক্রেতা রয়েছেন সে ক্রেতারা কিন্তু সেখানে যাচ্ছেন এবং জিনিসগুলো দেখছেন, সে পণ্যগুলো দেখছেন, মান যাচাই করে তারা কিনছেন। এক্ষেত্রে বিক্রেতারা আমাকে যেটি জানিয়েছে যে আজকে যে শুক্রবার, সেই শুক্রবার এবং সবশেষ 27তম দিন হিসেবে অন্যান্য শুক্রবারের তুলনায় আজকে কিন্তু তাদের বেচা বিক্রি কিন্তু বেড়ে গেছে এবং তারা দিন শেষে মনে করছেন যে তাদের লক্ষ্য পূরণ করবেন, তাদের প্রত্যাশা পূরণ হবে। এবং এছাড়া ক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন তারা 20 থেকে 50% পর্যন্ত ছাড়ে তারা তাদের জিনিসপত্র কিনতে পারছেন। এক্ষেত্রে তারা মোটামুটি তাদের যে জিনিসপত্র তারা কিনতে এসছেন মেলায় সে জিনিসগুলো কিন্তু তারা পছন্দসই কিনছেন এবং বিক্রেতারাও সেভাবে তারা শেষ করছেন। ফয়সাল, এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেসব খবরাখবর নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এক যুগেও শেষ হয়নি হবিগঞ্জে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ 5 জনকে হত্যা মামলার বিচার। এ নিয়ে হতাশা বিরাজ করছে নিহতদের স্বজন ও স্থানীয়দের মাঝে। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদের বাজারে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের জনসভায় চালানো হয় গ্রেনেড হামলা। নৃশংস ওই হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া সহ 5 জন নিহত হন। ওই ঘটনার পৌনে 4 বছর পর সিআইডি জিয়া স্মৃতি সংসদের তৎকালীন সভাপতি আব্দুল কাইয়ুম সহ 10 জনের নামে চার্জশিট দিলে তা প্রত্যাখ্যান করে কিবরিয়ার পরিবার। পরে 2011 সালে লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান সহ 14 জনকে অন্তর্ভুক্ত করে আগের 10 জন সহ 24 জনের বিরুদ্ধে এবং 2014 সালের 13 নভেম্বর তৃতীয় সম্পূরক চার্জশিটে 35 জনকে অভিযুক্ত করে সিআইডি। পরের বছর এই মামলার বিচার কার্যক্রম শুরু হলেও বিস্ফোরক আইনের মামলার অগ্রগতি হয়নি। এদিকে বিচার কার্যক্রমের বিলম্বে ক্ষোভ প্রকাশ করে দ্রুত মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন স্বজন ও মামলার বাদী। আমার সাথে আরো অনেক লোক আহত হয়েছে। আহতর পর আমি গেছি হসপিটালও, এখানে বিচার খালি এই করে সেই করে, কোনো বিচার কোনো কিছু হয় না। সরকারের কাছে আমাদের দাবি যেন এই বিচারটা অতি শীঘ্রই এবং তাড়াতাড়ি করা হয়। এই জায়গাটাকে একটি স্মৃতিস্তম্ভ হিসাবে
রূপদান করার জন্য এবং কিবরিয়া হত্যায় জড়িত যারা তাদের বিচার দাবি করছে। আমরা আশাবাদী হবিগঞ্জের মানুষ দীর্ঘ অপেক্ষার পর একটা সুন্দর বিচারের মাধ্যমে এই হত্যা মামলাটির পরিসমাপ্তি হবে। কিছুদিনের মধ্যেই আশা করি বিচার কাজটি সম্পন্ন হবে এবং হবিগঞ্জবাসীর সাথে সারা বাংলাদেশের মানুষও দেখতে পারবে কিবরিয়া হত্যার বিচার। চাঁদপুরে আনোয়ার নামে একজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে শাহরাস্তি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় রাতে উপজেলার বানিয়াচু গ্রামে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন আনোয়ার উল্লাহ নামে ওই বৃদ্ধ। সকালে আনোয়ারের নিজ চেম্বারের সামনেই লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত না হওয়া গেলেও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারুল্লাহ 1991 সালে নাওরা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য সহকারী পদ থেকে অবসর নেন। এরপর থেকেই তিনি নিজ উদ্যোগে এলাকায় রোগীদের সেবা দিয়ে আসছিলেন। আমার কোনো শত্রু নেই, আমরা বিচার চাই সরকারের কাছে। আমাকে অনেক বড় ডাক্তার ভালো জানে ওনাকে। যারা হত্যা করেছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমরা চেষ্টা করছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রকৃত অপরাধীদেরকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করার জন্য মামলা তদন্ত অব্যাহত আছে। হাইকোর্টের রুল অমান্য করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বিচারে কুকুর নিধনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বিভিন্ন পশু কল্যাণ সংগঠন। সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে এ মানববন্ধন করে কেয়ার ফর পজ, এনিমেল লাভার্স বাংলাদেশ ও পিপল ফর এনিমেল ওয়েলফেয়ারের মতো বিভিন্ন পশু কল্যাণ সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবীরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা এই প্রাণী নিধন কোনো সমাধান নয় উল্লেখ করে তারা বলেন, ক্ষতি এড়াতে কুকুরের বন্ধ্যাকরণ, প্রতিষেধক টিকা প্রদানের ব্যবস্থা রয়েছে। হাইকোর্টের রুল থাকার পরও চট্টগ্রামে নির্বিচারে কুকুর নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সরাসরি জড়িত বলেও অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। বিএনপি বারবার আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে জেলা আওয়ামী লীগের এক কর্মী সভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি, বিতে বাংলাদেশ, এনে নালিশ, পিতে পার্টি। এখন ঘরে বসে বসে নালিশ, শুধু প্রেস ব্রিফিং। আরে 596 জনের কমিটি, জাম্বোদের এক কমিটি, এই কমিটির লোকগুলো রাস্তা নামুক না, সাহস করে তারপরে বুঝবো আন্দোলন কত আন্দোলন করতেছে। কবে আন্দোলন, কখন আন্দোলন? বারে বারে ডাক দেয় আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসে। বগুড়া হাটে বাজারে একেবারেই কমে গেছে আলুর দাম। এতে কৃষকরা পড়েছেন বিপাকে। একদিকে মড়কের কারণে কম ফলন, অন্যদিকে দাম কম হওয়ায় উৎপাদন খরচই উঠছে না তাদের। কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা বলছেন, দাম কমের বিষয়টি সাময়িক। কোল্ড স্টোরেজে আলু রাখা শুরু হলে বেড়ে যাবে মূল্য। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। কয়েকদিন আগেও বগুড়ায় আগাম জাতের আলু বিক্রি করে লাভের মুখ দেখছিল এলাকার কৃষক, কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে আলুর দাম অর্ধেকে নেমেছে। তার উপর অতি ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে আলুর মড়ক লাগায় ফলনও কমে গেছে অনেকাংশে। এ অবস্থায় আলু নিয়ে চরম হতাশার মধ্যে পড়েছেন এলাকার কৃষক। আলু বানাতে লাভ হচ্ছে না, দামে কম, লসের ভাগ। আলু যে বিক্রি এবং উৎপাদন খরচ এর মধ্যে অনেক ফারাক। আমরা আসলে আলুর টাকায় তুলতে পারতেছি না। আলু উৎপন্ন করে বলছেন বীজের পয়সাও টিকছে না, শ্রমের দাম বেশি, সারের দাম বেশি। আড়তদার ও পাইকারদের অভিযোগ, অল্প দামে আলু কিনেও লাভ করতে পারছেন না তারা। এর কারণ হিসাবে বলছেন বাজারে অতিরিক্ত টোল, যানবাহন খরচ আর চাঁদাবাজি। আমাদের লাভ হচ্ছে না, মোকামে বেচে মোকামে দাম কম, মোকামে বেচা লাগে 60 টাকা 6 টাকা কেজি। লস হয়, গাড়ি ভাড়া দেওয়া লাগে, ইটকার লেবার, ধোয়া, খাজনা, এলার জন্য এলা খরচায় আমাদের লস। আলুর দাম কমাটা সাময়িক ব্যাপার উল্লেখ করে কৃষি বিভাগ বলছে কোল্ড স্টোরেজ চালু হলেই দাম বাড়বে। আমাদের এখানে যে কোল্ড স্টোরেজগুলো এবং আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো আছে এগুলো যখন চালু হয়ে যাবে তখন আলুর দাম
অটোমেটিক্যালি বেড়ে যাবে বলে আমরা মনে করছি। জেলায় এবার ৬৭,২০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, আর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। জেলায় ৩৩টি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে ৩৩,০০০ মেট্রিক টন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে মেশিন রিডেবল ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ থেকে আবেদনকারীরা অনলাইনে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এক সরকারি ঘোষণায় এ তথ্য জানানো হয়। এর ফলে ডিজিটাল বাংলাদেশের পরিচিতি ছড়িয়ে পড়ল প্রতিবেশী ভারতেও। এখন থেকে জাল ভিসা অথবা অন্য কোনো ধরনের কোনো অভিযোগ থাকার সুযোগ থাকবে না বলে মনে করছে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস। এতদিন গড়ে ৩ থেকে 450 হাতে লেখা ভিসা ইস্যু হতো। মেশিন রিডেবল ভিসা চালু হওয়ায় এই সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্রেক্সিটের বিরোধিতা করে ব্রিটেনের ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার দলের শীর্ষ নেতা জেরেমি করবিনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। পার্লামেন্টে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ভোটাভুটিতে লেবার সদস্যদের ব্রেক্সিট বিলের পক্ষে সমর্থন দিতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়ায় ছায়া শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ। পদত্যাগপত্রে তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় হ্যামস্ট্রিট অ্যান্ড কিলবার্নের ৭৫% মানুষ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে রায় দিয়েছিলেন। তাই জনপ্রতিনিধি হিসেবে ব্রেক্সিট বিলের পক্ষে রায় দেওয়া তার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল হবে বলে উল্লেখ করেন টিউলিপ। ইইউ থেকে ব্রিটেনের সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর অনুমোদন চেয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে বিল উত্থাপন করা হয়। এদিনই লেবার নেতা করবিন বিলটিকে সমর্থন দেবেন বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান। যদিও গত বছর জুনে ব্রেক্সিটের পক্ষে বিপক্ষে আয়োজিত গণভোটে জোটে থাকার পক্ষে অবস্থান নিয়েছিলেন করবিন। অপরাধী ছাড়াও বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের খুঁজে বের করে তাদের বহিষ্কারের নির্বাহী আদেশে স্বাক্ষরের পর থেকে ব্যাপক ধরপাকড় আতঙ্কে ভুগছেন প্রবাসী বাঙালিরা। এছাড়া যে কোনো দিন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে অভিবাসী এবং শরণার্থী প্রবেশের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আসছে বলে জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেখানকার প্রবাসীদের সহায়তায় কাজ করা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শিহাবুদ্দিন কিসলোর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসার প্রথম দিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক নির্বাহী আদেশ দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ ও যেসব রাজ্য বা শহর কর্তৃপক্ষ অনিবন্ধিত অভিবাসীদের গ্রেপ্তার করছে না তাদের তহবিল কমিয়ে আনার একটি আদেশে স্বাক্ষর করেন তিনি। একই সঙ্গে কেবল অপরাধী ও আইন ভঙ্গকারী অভিবাসীদের বহিষ্কার নয়, অনিবন্ধিত অভিবাসীদের খুঁজে বের করে অবিলম্বে বহিষ্কারেরও আদেশ দিয়েছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে থাকা প্রবাসীদের মধ্যে। যারা বাংলাদেশের বিজনেসম্যান আছে তারাও আতঙ্কের ভিতরে আছে যে অবৈধকে যদি কাজ দেয় হয়তো তাদের বিজনেস ক্লোজ করে দিতে পারে। ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর হলে বাংলাদেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। অবৈধ যারা আছেন এখানে তাদেরকে ধরা হয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এটা ব্যাপক প্রভাব পড়বে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার বলেছেন, ওবামা প্রশাসন অবৈধ অভিবাসন বিরোধী কার্যক্রমের ওপর যে শিথিলতা আরোপ করেছিল তা পুনর্বহাল করবে ট্রাম্প প্রশাসন। এছাড়া মুসলিম বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ হতে যাচ্ছে এমন সংবাদ প্রচার হওয়ার পর দেশটির ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের নির্বাহী পরিচালক এক বিবৃতিতে জানান, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিদ্বেষপূর্ণ, বর্ণবাদী, অভিবাসী বিরোধী এবং মুসলিম বিরোধী ম্যানিফেস্টোর বাস্তবতার মুখোমুখি তারা। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইউরোপিয়ান ফুটবলের খবর। লিগ কাপের দ্বিতীয় সেমিফাইনালে অঘটনের শিকার হয়েছে ইংলিশ জয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ হাল সিটির কাছে 2-1 ব্যবধানে হেরেছে মরিনহোর শিষ্যরা। তবে প্রথম লেগে 2-0 গোলে জয় পাওয়ায় 3-2 ব্যবধানে এগিয়ে থেকে ইএফএল কাপের ফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলরা। ঘরের মাঠ কিংস্টন কমিউনিকেশন স্টেডিয়ামে লিগ কাপে টিকে থাকতে এ ম্যাচে কমপক্ষে 3-0 জয় প্রয়োজন ছিল হাল সিটির। হাল টাইগারদের পক্ষে প্রথম সুযোগ আসে ম্যাচের 35 মিনিটে। মার্কোস রোহো হ্যারি ম্যাগুয়ারকে ফাউল করলে পেনাল্টি পায় হাল সিটি। স্পট কিক থেকে গোল করেন টম হাডলস্টন।
৬৬ মিনিটে পল পগবার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ৮৫ মিনিটে সেনেগালের ফরওয়ার্ড উমার নিসার গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা। এরপর আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাল টাইগাররা। আগামী ২৬ ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে রেড ডেভিলসের প্রতিপক্ষ সাউদাম্পটন। ফুটবলের আরো খবর, কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরে মাঠ নু ক্যাম্পে ম্যাচের ১৭ মিনিটে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন লিওনেল মেসি। ৬২ মিনিটে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করল লুই এনরিকের শিষ্যরা। শীতের একেবারে শেষ প্রান্তে এসে অপরূপ সাজে সেজেছে প্রকৃতির রানী রাঙামাটির সাজেক ভ্যালি। শীতের তীব্রতা ক্রমেই কমে আসছে। এর সঙ্গে কুয়াশা কাটতে থাকায় এখন পাহাড়ের চূড়ায় ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। মেঘের আড়ালে সাজেকের পাহাড়ের সূর্যোদয় সূর্যাস্ত যেন এক স্বর্গীয় রূপ। সাজেক ঘুরে এসে সাখোয়াত টিপির ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। তুই বিজিলে ফরান্দর মেঘের ভেলা দেখতে আসা এই পর্যটকের গান বলে দিচ্ছে প্রকৃতি জানি সাজেক মানুষকে কতটা আবেগ আপ্লুত করতে পারে, তা গুনগুন করে হোক কিংবা প্রাণ খুলে গলা ছেড়ে হোক। সাজেক এখন এতটা অপরূপ রূপ নিয়েছে, খুব ভোরে যখন পূর্ব আকাশে সূর্য ওঠে তখন মেঘের ভেলা একেবারেই নিচে নেমে আসে, আর পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো মেঘকে যে কেউ সাগর ভেবে ভুল করতে বাধ্য। দুপুরের আগে সূর্য মধ্য আকাশে না যাওয়া পর্যন্ত সাজেকের যে কোনো স্থান থেকে উপভোগ করা যাবে নয়নাভিরাম এই দৃশ্য। আমি আসলাম সুদূর আমেরিকা থেকে শুধুমাত্র সাজেক দেখার জন্য। আকাশে একটা সুন্দর একটা ভাব দেখলাম, খুব ভালো লাগলো। খুব অসাধারণ অনুভূতি, এত সুন্দর জায়গা আমাদের দেশে আছে আমি আসলে আগে না আসলে কখনোই বুঝতে পারতাম না। শুধু সকালের সূর্যোদয় কেন, বিকেলে যখন পশ্চিম আকাশে অস্তগামী সূর্য লাল গোলাকৃতি রূপ নেয় তার দৃশ্য কম কিসের। সাগরের তীরে গেলেই সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা যায় তা কিন্তু নয়। সাজেকের যে কোনো পাহাড় থেকেও এই দৃশ্য দেখা সম্ভব, আর এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছে সাজেক ভ্যালিতে। ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে আসছি, খুবই মজা করছি। পাহাড়ের নিচ থেকে যখন আমরা মেঘ দেখি তখন আকাশের উপরে দেখি, আর এখন আমরা মেঘ দেখতেছি, আমরা উপরে মেঘ নিচে। আমরা শুধু শুধু বিদেশে যাই আমার মনে হয়, আমাদের নিজেদের দেশে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের অনেক জায়গা আছে। সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটির বাগাছড়ি উপজেলা হলো যাতায়াত সুবিধার্থে পর্যটকদের খাগড়াছড়ির দিঘিনালা সড়ককে ব্যবহার করতে হয়। এক্ষেত্রে খাগড়াছড়ি সদর থেকে প্রায় 65 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয় খোলা জিপ কিংবা চাঁদের গাড়িতে চড়ে। প্রকৃতির রানী সাজেক দেখার মতো কি আছে বললে ভুল হবে, বলতে হবে কি নেই এখানে। উঁচু নিচু পাহাড়ি পথ, সে সাথে সুউচ্চ পাহাড়। একটু কষ্ট করে সে পাহাড়ে উঠলে হারিয়ে যাবেন মেঘের রাজ্যে। সাজেকের কংলাক পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে গেছে আসবাবপত্র সহ বই খাতাও, অনিশ্চিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের। চট্টগ্রামের দেওয়ান বাজারের আবাসিক মাদ্রাসা ভবনে বিস্ফোরণে দগ্ধ ৪। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি, দুজনের অবস্থা আশঙ্কাজনক। অনুগত নির্বাচন কমিশনার নিয়োগ দিতে দলীয় লোকদেরকে নিয়ে সার্চ কমিটি গঠন করেছে সরকার, অভিযোগ বিএনপির। বিতর্ক সৃষ্টি করতে এই প্রশ্ন, বলছে আওয়ামী লীগ। দূষণের মাত্রা ছাড়িয়ে শীতলক্ষার পানি হয়ে পড়েছে শোধনেরও অযোগ্য। রাজধানীতে পাইপলাইন দিয়ে এই পানি সরবরাহ করছে ওয়াসা। পদ্মা ও মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ। ঝোলের বাদ্য আর নাচের তালে তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে আদিবাসী সাংস্কৃতিক উৎসব। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।